নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম বাংলাদেশ সুপার 8-এ ইন্ডিয়ার পরের ম্যাচ নিয়ে। যে ম্যাচটা আবার কালকেই হতে চলেছে 22 তারিখ রাত 8টা থেকে ইন্ডিয়া বনাম বাংলাদেশের ম্যাচ অ্যান্টিগাতে হতে চলেছে। তো সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। ভারতের প্লেইং 11-এ কি কোনো রকম পরিবর্তন হতে পারে সেই নিয়ে আলোচনা করব। বাংলাদেশ টিমের কোন দিকে নজর রাখতে হবে, কোন প্লেয়াররা বাংলাদেশের দিক থেকে একটু ডেঞ্জার হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ তারা হারলে কিন্তু তাদের ক্যাম্পেইন শেষ হয়ে যাবে। তবে ইন্ডিয়া অবশ্যই চাইবে এই ম্যাচটা জিতে সেমিফাইনালে নিজেদের রাস্তাটা পরিষ্কার করে নিতে। জিতে গেলে মোটামুটি সেমিফাইনাল কনফার্মই প্রায় বলতে পারো, এবং সেখানে 1 নম্বরে শেষ করার জন্য অবশ্যই দেখতে হবে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট ম্যাচ, তবে তার আগে সেমিফাইনালটা কনফার্ম করে নেওয়াটা সব থেকে ভালো কাজ। সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া অবশ্যই ম্যাচটা জেতার জন্য তো দেখবেই, এবং সেখানে ইন্ডিয়ার জন্য বর্তমানে চিন্তার জায়গা কি থাকছে। আগে আমরা পিচ নিয়ে যদি আলোচনা করি, অ্যান্টিগাতে খেলা, সেখানে আমরা কি এক্সপেক্ট করতে পারি। তো অ্যান্টিগার পিচ নর্মালি একটু স্লো পিচ হয়, যেখানে স্পিনারদের জন্য আমরা সাহায্য এক্সপেক্ট করতে পারি, এবং ইন্ডিয়া যেরকম 3টে স্পিন অপশন নিয়ে খেলছে সেরকম 3টে স্পিন অপশন নিয়ে যাবে, যেখানে জাদেজা, আকসার এবং কুলদীপ যাদব, তাদের উপর একটা বড় দায়িত্ব থাকবে। মিডিল ওভারে কুলদীপ এবং জাদেজা তারা ম্যাচটাকে কন্ট্রোল করতে চাইবে, এবং অবভিয়াসলি অক্ষর প্যাটেল পাওয়ার প্লেতে বোলিং করছে, তাকে হয়তো এই ম্যাচেও আমরা সেটা করতে দেখতে পেতে পারি, এবং রোলটা কিন্তু অক্ষর প্যাটেল নিজের ভালোভাবেই আর কি পালন করছে। সেখানে কিন্তু অক্ষর, কুলদীপ এবং তার সঙ্গে তোমার জাদেজা, এই 3 জনের বড় ভূমিকা থাকতে পারে, যেহেতু স্লো পিচে খেলা হবে। এবং সেম কিন্তু বাংলাদেশ উল্টো দিকে, তাদের কাছেও কিন্তু 3টে স্পিন অপশন আছে, মেহেদি হাসান আছে, সাকিব আল হাসান আছে এবং রিশাদ হোসেন আছে। তো সেখানে কিন্তু তাদের কাছেও স্পিন অপশন আছে, কোয়ালিটি স্পিন আছে, তো একটু দেখে খেলতে হবে। এবং সেই জায়গাতে ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বললে, ব্যাটিং এ কিছু চিন্তা কিন্তু এখনো থাকছে। রোহিত শর্মা প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, দেন সেও ব্যর্থ হচ্ছে। এবং বিরাট কোহলি, যেটা আমরা সচরাচর দেখে থাকি না, যে বিরাট কোহলি 4টে ম্যাচে 4টেই ব্যর্থ হয়েছে, 24-24টাকে আমরা ব্যর্থতাই বলতে পারি। তো সেখানে কিন্তু কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। এবার দেখো, বড় প্লেয়ার আমরা সবসময় এক্সপেক্ট করি বড় প্লেয়াররা বড় ম্যাচে খেলে দেবে, তবে কোহলি অবশ্যই চাইবে নিজের রানে ফিরতে। এবার কোহলিকে দিয়ে ওপেন করানোটা ঠিক হচ্ছে কিনা, সেখানে পরিবর্তন হবে কিনা সেই নিয়ে যদি একটু আলোচনা করা যায়। দেখো, পরিবর্তন টিম ম্যানেজমেন্ট করতে চাইলে করতেই পারে, তবে করবে কি? কারণ রোহিত শর্মাও কিন্তু একটা ইন্টারভিউতে বলছিল যে ওপেনিং কম্বিনেশন এটাই আমাদের থাকবে, তারা এইরকম মানে বিরাট রোহিত তারাই ওপেন করবে, এবং কোহলি নিজে নাকি ওপেন করতে চেয়েছিল টুর্নামেন্ট শুরুর আগে, সে ওই জায়গাতে খেলতে চেয়েছিল। একদম প্রথম থেকে সেই প্ল্যানিং নিয়েই টিম এগোচ্ছে। সেখানে কি টুর্নামেন্টের মাঝপথে প্ল্যানিং ভেঙে দেবে? যে প্ল্যানিং নিয়ে এগোচ্ছে সেটাতেই স্টিক করতে পারে। তবে যদি কোহলিকে দিয়ে ওপেন না করতে যায়, সেখানে অপশান কি হতে পারে? জয়সওয়ালকে নিয়ে আসা। এবার জয়সওয়ালকে নিয়ে এলে কোহলি 3-এ, ঋষভ 4-এ এবং শিবম দুবের জায়গায় জয়সওয়ালকে নিয়ে আসতে হবে, এবং সেখানে তোমার সূর্যকুমার যাদব 5-এ। এটা একটা অপশান হতে পারে, যেটা কিন্তু টিমের মিডিল অর্ডারটাকে অনেক স্ট্রং করবে, যেখানে টিমের মিডিল অর্ডারটা নিয়ে এখন কিন্তু রীতিমতো চিন্তা লাগছে, যেখানে তোমার শিবম দুবে এবং জাদেজা দুজনের উপরেই কিন্তু সেরকম ভরসা করা যাচ্ছে না। জাদেজা তো অ্যাজ এ অলরাউন্ডার খেলবে, বাট শিবম দুবে তো অ্যাজ এ অলরাউন্ডার খেলছে না, তাকে দিয়ে তো বোলিং করানো হচ্ছে না। এবার দেখো, শিবম দুবের উপর আমার কোনো এজেন্ডা নেই যে আমার তার সঙ্গে কোনো পার্সোনাল শত্রুতা আছে, আমি তাকে বাদ দিতে চাই, যে সেরকমটা না। বাট ব্যাপারটা হচ্ছে, যদি শিবম দুবে অ্যাজ এ 6th বোলিং অপশান খেলতো, সেখানে কিন্তু তার সঙ্গে কন্টিনিউ করা যেত। তবে দুবেকে ছাড়াও বর্তমানে ইন্ডিয়া 6টা বোলিং অপশান নিয়ে খেলছে, সেখানে দুবে শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য আছে। এবং দুবের ব্যাটিংটা দেখো, যখন আইপিএলে ভালো ব্যাটিং করছিল তখন আমি নিজেই বলেছিলাম যে শিবম দুবের অবশ্যই সিলেকশন হওয়া উচিত ভারতীয় টি-20 টিমে ওয়ার্ল্ড কাপের জন্য। কিন্তু দেখো, বর্তমান সময়ে যখন থেকে সিলেকশন হয়েছে তারপর থেকে শিবম দুবে টোটাল অফ ফর্মে চলছে, এবং এই টাইপের পিচে কোয়ালিটি বোলিংয়ের সামনে কিন্তু শিবম দুবে স্ট্রাগল করছে, তার পা চলছে না, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে যদি তার জায়গায় একটা প্রপার ব্যাটসম্যানকে নিয়ে আসা যায়, যার টেকনিক ভালো, রিঙ্কু সিংয়ের কথা বাদ দাও, সে স্কোয়াডে নেই, বাট স্কোয়াডে সঞ্জু স্যামসনও আছে, দুবেকে অ্যাজ এ স্পিন হিটার রাখছে। সঞ্জুও কিন্তু ভালো স্পিন খেলতে পারে, তার সঙ্গে তার ফাস্ট বোলিংয়ের এগেনস্টেও খেলা ভালো, টেকনিকও অনেক ভালো, তাকেও আনা যেতে পারে, বা জয়সওয়ালকে এনে ব্যাটিং অর্ডারটাকে এক ধাপ করে পেছনেও যেতে পারে, সেগুলো কিন্তু অপশান আছে। এবার দেখো, ভারতের সিলেকশন প্রসেসে কিছু ভুল হয়। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময় আমরা বারবার আলোচনা করেছি যে সূর্যকুমার যাদবের আগে হয়তো অন্য কেউ চান্স পেতে পারতো, সঞ্জুর মতো প্লেয়ার চান্স পেতে পারতো। যে ওয়ানডে ফরম্যাটে বেশি ভালো খেলতে পারে সেই টাইপের প্লেয়ার নিয়ে যাওয়া উচিত ছিল। টি-20 থেকে সূর্যকে নিয়ে যাওয়া হয়তো ঠিক হচ্ছে না, সেটা গোটা টুর্নামেন্ট জুড়ে আমাদের কিন্তু কিছু মনে হয়নি সেটার ব্যাপারে, ফাইনালে গিয়ে মনে হয়েছে। এবং যদি এবারও সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে সেরকম কিছু হয়, তখন তো খারাপ লাগবে। তো জানা না দুবেকে বাংলাদেশ সমাজে সুযোগ দেবে কিনা, দিতেও পারে বাংলাদেশের এগেনস্টে, যেহেতু স্পিন অ্যাটাক আছে তাদেরও। তবে যদি বাংলাদেশ ম্যাচে দুবে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আই ফিল যে তার পরের ম্যাচ থেকে সঞ্জুকে আনা যেতে পারে, তাকে 5 নম্বরে খেলানো যেতে পারে। আর যদি বিরাট কোহলি ওপেনে আবার ব্যর্থ হয়, তাকে চেঞ্জ করতে চায়, আমি জানি না চেঞ্জ করবে কিনা, না করার চান্সটাই বেশি, সেখানে জয়সওয়ালকেও আনা যেতে পারে। এবার জয়সওয়ালকে আনলে যেটা হবে, বিরাট কোহলি 3-এ চলে যাবে, ঋষভ পন্থ 4-এ চলে যাবে। তবে
ঋষভ পন্থ কিন্তু 3 নম্বর জায়গাটাতে ভালো খেলছে, ইম্প্যাক্টফুল ব্যাটিং করছে ওই জায়গাতে। তো আমি চাই ঋষভ পন্থ 3-এই খেলুক। এবার কোহলিকেও 4-এ ব্যাট করানো যেতে পারে, বাট সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট করবে না। সেখানে দুটো অপশন থাকছে, একটা জয়সওয়ালকে ওপেনিংয়ে নিয়ে এসে কোহলিকে 3 বা 4-এ ব্যাট করানো, অথবা ডাইরেক্ট দুবের জায়গায় কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে আসা, যদি দুবে বাংলাদেশ ম্যাচেও ব্যর্থ হয়। তো দেখা যাক সেটা, তোমরা মতামত জানিও যে যদি দুবে এই ম্যাচেও ব্যর্থ হয়, যদি দুবের সঙ্গে যায়, সেখানে কোন অপশনটা বেটার হবে, দুবের জায়গায় সঞ্জুকে নিয়ে আসা নাকি জয়সওয়ালকে নিয়ে তাকে দিয়ে ওপেন করিয়ে কোহলিকে 3 বা 4-এ খেলানো, কমেন্টে অবশ্যই জানিও। তো ইন্ডিয়ান টিমের এই চিন্তার জায়গাগুলো থাকছে। বাকি অবশ্যই ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব এবং তার সঙ্গে অক্সর হার্দিক, তারা কিন্তু ভারতের ব্যাটিংয়ের এখন বড় ভরসা হয়ে উঠেছে, এবং হোপফুলি রোহিত এবং বিরাট রান পেয়ে গেলে সেটা ভারতের ব্যাটিংকে অনেক স্ট্রং দেখাবে। তবে এই ভারতীয় টিমের কিন্তু সব থেকে বড় শক্তি হচ্ছে ভারতের বোলিং, যেখানে জসপ্রীত বুমরা 4টে ওভার পুরো ব্যাংকের মতো। বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা 3 ফরম্যাটেই কাঁপিয়ে খেলছে, এবং তার 4টে ওভার কিন্তু অবশ্যই ভারতের জন্য সব থেকে আবারও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে কুলদীপেরও 4টে ওভার কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এর পাশাপাশি অর্শদীপ ভালো বোলিং করছে, মিডিল ওভারে জাদেজা, তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, তাদের উপর দায়িত্ব থাকবে। অক্ষর প্যাটেলকেও দায়িত্ব নিতে হবে, হয়তো পাওয়ার প্লেতে বোলিং করতে হতে পারে। তো বোলিং অ্যাটাকটা কিন্তু ইন্ডিয়ার খুব ভালো লাগছে এই সময় দাঁড়িয়ে। সেখানে কিন্তু ইন্ডিয়ার বোলিংটা এখন ইন্ডিয়ার অন্যতম বড় শক্তি। বাংলাদেশের কথা বললে বাংলাদেশে হয়তো তাদের বোলিংটাকেই স্ট্রং জায়গায় ভাববে, এবং সেখানে কিন্তু 3টে স্পিনার অপশন আছে, যেই নিয়ে আগেই আলোচনা করলাম, এবং তার পাশাপাশি ফাস্ট বোলিং অ্যাটাকটাও বেশ ভালো। মুস্তাফিজুর রহমান কিন্তু অ্যান্টিগাতে খুব একটা বড় থ্রেট ইন্ডিয়ার জন্য হতে পারে। মুস্তাফিজুরের 4টে ওভার কিন্তু গুরুত্বপূর্ণ হবে, তো সেখানে মুস্তাফিজের দিকে নজর থাকবে, তার বোলিংটাকে একটু সামলে খেলতে হবে। তার সঙ্গে তোমার তাসকিন আহমেদ আছে, এবং আরেকটা সাকিব আছে, তানজিম হাসান সাকিব আছে বোধহয়। তো এই 3টে ফাস্ট বোলিংয়ের সঙ্গে বোধহয় বাংলাদেশ যাবে। সেখানে কিন্তু তাদের বোলিংটাও স্ট্রং। বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বললে এই টুর্নামেন্টে একটা প্লেয়ারের ব্যাটিং আমার খুব ভালো লেগেছে, এবং অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টের আগেও তার খেলা যখন দেখেছি বেশ ভালো খেলে প্লেয়ারটা, তৌহিদ হৃদয়। তো সেই কিন্তু মিডল অর্ডারে ভালো ব্যাটিং করছে, হয়তো 5-এ খেলবে, এবং সেই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। তো বাংলাদেশের ব্যাটিংয়ে কিন্তু তৌহিদ হৃদয়, তার দিকে নজর রাখতে হবে, এবং তার পাশাপাশি লিটন দাস আছে, খুব একটা ভালো টুর্নামেন্ট যায়নি তার বোধহয় এখনো পর্যন্ত। তবে ভারতের এগেনস্টে সে লাস্টবার কিন্তু ভালো খেলেছিল, তো তার উইকেটও তাড়াতাড়ি নেবার জন্য দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তানজিদ হাসান আছে ওপেন করে, তিনি নাজিমুল হাসান শান্ত আছে, বাকি মোহাম্মদুল্লাহ রিয়াদ আছে, এবং সাকিব আল হাসান আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে। তো সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স আছে এবং লম্বা ব্যাটিং অর্ডারও আছে। তো সেখানে অবভিয়াসলি একটা ব্যালেন্স দল কিন্তু বাংলাদেশের কাছেও আছে। তবে ওভারঅল যদি আমরা তুলনা করি, ইন্ডিয়া তো অবশ্যই এগিয়ে থেকে নামছে, বাট আন্ডার এস্টিমেট কোনোভাবেই করা যাবে না। তারা কিন্তু কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে ইন্ডিয়াকে। তো একটু দেখে তো অবশ্যই খেলতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ের সময় মুস্তাফিজুর, তাসকিন, এবং তার পাশাপাশি রিশাদ হোসেন, তার সঙ্গে সাকিবের এক্সপিরিয়েন্স আছে। বোলিং অ্যাটাকটা কিন্তু বেশ ভালোই স্ট্রং আছে বাংলাদেশের। তো সেখানে তোমরা কি এই ম্যাচ থেকে এক্সপেক্ট করছো কমেন্টে জানিও, এবং ভারতের প্লেইং 11-এ কি চেঞ্জ হওয়া উচিত সেই নিয়েও মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।